প্রিয় দর্শক, আমরা লাইভে চলে আসছি প্রতিবারের মতো টক্স বিডি নিউজ পেজ এবং ইউটিউব থেকে একযোগে প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে। আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন তৌহিদ হোসাইন। তিনি একজন প্রবাসী এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। ওনার আজকে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি। ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানার চেষ্টা করব, যদিও সময়ের স্বল্পতা আছে, তবে বেশি কথা বাড়াবো না, আমরা প্রশ্নে চলে যাব দাদার কাছে। আজকের দিনে বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রত্যেকটা জনগণের, যারা শান্তিকামী মানুষ এবং স্বাধীনতা চেতনার পক্ষে, প্রত্যেকে চান যে এই বাংলাদেশটা আবার কি করে শান্তির জায়গায় পৌঁছবে এবং কিভাবে সম্ভব এবং কিভাবে এই সমস্যা থেকে আমরা উত্তরণ পেতে পারি। এই সমস্ত প্রশ্ন কিন্তু জনমনে উদ্বেগে প্রকাশ করেছে যে আমরা কি একটা শান্তি শৃঙ্খলাময় বাংলাদেশ হবে। সেই জন্য দেশে থেকে 57% মানুষ তাকে আছে আওয়ামী লীগ দলের প্রতি, যদিও তারা বিশেষ প্রশংসা করেছে, পাশাপাশি অনেক দুর্নামও হয়েছে তাদের। এখন প্রোপাগান্ডাও হতে পারে। তো প্রোপাগান্ডা কিন্তু বর্তমান 10 মাসে অনেক সত্য বাস্তবতা হয়েছে, কোনটা প্রোপাগান্ডা, কোনটা গুজব এবং কোনটা সত্য, অনেক কিছু কিন্তু স্পষ্ট ধারণা আমাদের কাছে চলে এসে। আমাদের শত্রুদের, দেশের যারা শত্রু, দেশের যারা বিরুদ্ধে, তার থেকে আমরা সমস্ত তথ্য প্রমাণছি। এখন মূল বিষয় হচ্ছে কিভাবে ঘুরে দাঁড়াবে, এটাই মানে জনের সেবক হিসেবে কিভাবে আবার ফিরে আসবে, তাদের মূল লক্ষ্য কি, এটা হচ্ছে আজকের সাবজেক্ট। আপনার কাছে আমার প্রশ্ন যে নেতৃত্বে সমন্বয় করা কিভাবে সম্ভব? মানে আওয়ামী লীগের মধ্যে একমাত্র আমাদের শেখ হাসিনা মাননীয় মন্ত্রী ছাড়া উনি এককভাবে নেতৃত্ব দিয়ে সবার খোঁজ খবর নিচ্ছেন। বাকি যে নেতাগুলো আছে রাজনৈতিক দলে, তাদেরকে কিন্তু নীরব ভূমিকাই দেখা যাচ্ছে। সেরকম ভাবে তাদের প্রচারণা বা কথা বলা, অপিনিয়ন দেওয়া শেখা যাচ্ছে না। খুবই অল্প স্বল্প আকারে আবছা বক্তব্য বিশেষ জায়গায় পাওয়া যায়। এখন এই নেতৃত্বে শেখ হাসিনা কিভাবে সমন্বয়, যারা দলের ভিতরে অনেকে বলা হয় যে ওরা হাইব্রিড, মানে যারা বলে আর দল থেকে নেতাকর্মী আছি, দলকে টিকিয়ে রেখেছে, কিন্তু যারা দলের নেতৃত্ব এবং দলটাকে পরিচয় করেছে, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাদের কেমন হওয়া উচিত এবং সমন্বয় করে তৃণমূলের তাদেরকে গুছিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসবে, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, কিভাবে হলে ভালো হয়। ধন্যবাদ শ্রুতি খান। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের, আমার সবকিছু ঠিক আছে? জি, আপনি ক্লিয়ার স্পষ্ট আছে। আমি প্রথমেই স্মরণ করছি আজকের আপনাদের এই অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী যেসব নেতারা 75-এর 15ই আগস্টের পরে আত্মহতি দিয়েছেন, মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে আজকে আমি আপনাদের সাথে প্রথম যুক্ত হয়েছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের গতকালকে ছিল 76 বছর পূর্তি। আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার মূল কথাটা হলো যে আওয়ামী লীগ আজকের এই মুহূর্তে আমরা একটা বিপর্যয়ে আছি, এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। তো ইউনূসের মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে এবং জুলাই জঙ্গিদের উন্মাদনার ভিতর দিয়ে দেশে একটা পরিবর্তন হয়েছে, যেখানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাংলাদেশের জিডিপি নিয়ে গিয়েছিলেন 7%, যেটা বিশ্বের অনেক দেশের জন্য ঈর্ষণীয় বলা যায়। সেই জায়গাতে আপনার এর আগের যে বিপর্যয়গুলো, করোনা, এরপরে বন্যা, বিশ্বমন্দা, সবকিছুকে মোকাবেলা করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের এই এগিয়ে যাওয়াটা 7% উপরে ছিল জিডিপির হার। সেই জায়গাতে এসে হঠাৎ করে আমাদের উপরে
নেমে আসলো জঙ্গি হামলা, জঙ্গিদের উন্মাদনা, এবং আমরা একটা পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার জন্য স্থান ত্যাগ করেন অথবা ভারতে চলে যান। উনি অন্য জায়গাতেও যেতে পারতেন। আমরা এখন যে বিপর্যয়ের মুখোমুখি, আমি এটাকে কথাটাকে সংক্ষিপ্ত করে ফেলি, আমরা যে বিপর্যয়ের মুখোমুখি, সেখানে নেত্রী সবার সাথেই আমাদের বিপর্যয়ের যে মানসিকতাটুকু কাটিয়ে উঠে আমরা এখন মোটামুটি নেত্রীকে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পাচ্ছি। নেত্রী সবার সাথে অনলাইনে কথা বলছেন, এবং বাকি নেতৃবৃন্দ যারা, বাকি নেতৃবৃন্দের এখনো মনে হয় ট্রমাটা কাটেনি কিছু নেতৃবৃন্দের। আর কিছু নেতৃবৃন্দ মনে হয় এই যে 15 বছর 16 বছর রাজকীয় অবস্থানে থাকার কারণে, আমি সরি আমার কথাগুলোকে কেউ মাইন্ড করবেন না, আমি আমার বাস্তব চিত্র একজন কর্মী হিসাবে সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ থাকার কারণে যেটুকু আমি ইনফরমেশন পাই সেটুকুর আলোকেই বলছি আপনাকে, যে আমাদের উচ্চ পদের নেতারা মনে হয় কিছু রাজকীয় ভাবসাবে চলে গিয়েছিল, যেটার কারণে আমরা আসলে গত 10 মাসে খুব সঠিক নেত্রীর কিছু নির্দেশনা ছাড়া খুব সঠিক নেতৃত্ব নির্দেশনা পাচ্ছি না। এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হলে প্রত্যেককেই তার নিজ জায়গা থেকে কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে। আওয়ামী লীগের মূল প্রাণ কিন্তু তৃণমূল কর্মী। আপনারা ইদানিং দেখছেন যখনই ডাক আসছে তখনই যে মানুষগুলা বের হয়ে আসছে, তারা কেউ কিন্তু আপনার পদধারী নেতা নয়। রাস্তা থেকে মানুষ যেভাবে তার সংগ্রাম, তার জীবনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে আপনি আমি চিনি না। আপনি আমি যারা সাদা কাপড় পরে, সুটটাই পরে আপনার বাসা বাড়িতে থাকি, গাড়ি চড়ি, আমরা কিন্তু কেউ চিনি না। এই কর্মীগুলার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। এই কর্মীগুলার সাথে যদি এখনো এই মুহূর্তে থেকে যদি কাজ শুরু করা না হয়, আওয়ামী লীগ এই বিপর্যয় কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। কিন্তু আজকে এই মুহূর্তে যদি আমাদের নেতৃবৃন্দ সবাই বাইরে থেকেই কিন্তু জনগণের সামনে তার বক্তব্যগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেন, আমার মনে হয় আমরা এই বিপর্যয় কাটাতে খুব বেশি হলে 3 থেকে 4 মাস লাগবে। কারণ আওয়ামী লীগের কর্মী পয়দা হয়, আওয়ামী লীগের কর্মী গিয়ে আপনার ওই বাড়িতে গিয়ে কমিউনিজম বুঝে আর কোরআন শরীফের ভুল ব্যাখ্যা দিয়ে বানাতে হয় না। আওয়ামী লীগের কর্মী পয়দা হয়, কিন্তু আপনাকে নতুন প্রজন্মের কাছে মডার্ন চিন্তা চেতনা নিয়ে তাকে আপনি রাজনৈতিক আপনার যে মেসেজগুলো পৌঁছাতে হবে। আমরা একটা জায়গায় অনেকদিন আটকে ছিলাম, আমরা মিটিং, মিছিল এবং গ্রুপিং, এই তিনটাকে মনে করতাম রাজনীতির মূল কাজ। এতে কি আমরা নতুন প্রজন্ম যাদের বয়স, ধরেন আমরা ভাগ্যবান আপনার মতো শ্রুতি খানের বয়সে বা আমার সাথে যে সহ আলোচক ভাই আছেন তার সাথে বসতে পারছি। আমার বয়স নিয়ারলি 60, আপনাদের আমার হয়তো অর্ধেক বয়স। এটা আমাদের সৌভাগ্য। এই যে পয়দা হওয়াটা আওয়ামী লীগ, সেই পয়দার ফসল আপনি। কিন্তু আমাকে রাজনীতিতে নতুন কিছু দিতে হবে। আপনারা যদি খেয়াল করেন, আমরা গত 15-20 বছর কোনো শিশু কিশোর মেলা করিনি। আমি দীপালি কচিকাচার মেলা করতাম, আমরা কচিকাচার মেলা আপনার পাড়া মহল্লায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করে উঠে আসছি। আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছি। আপনি আজকের আপনার যে 15 বছরের একজন ভাই আছে, তাকে জিজ্ঞেস করেন সে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী চিনে কিনা না, জানে কিনা না এই বিষয়ে। আমি আপনার কাছে প্রশ্ন রাখছি শ্রুতি খান, আপনি বলেন যে আজকের 15 বছর 16 বছরের একটা বাচ্চা এই জিনিসটা জানে না, তাকে এটা জানাতে হবে। এই বাঙালিয়ানাটা যদি আপনি বুঝাতে পারেন, যে বাঙালিয়ানা, অসাম্প্রদায়িক রাজনীতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই কয়েকটা জিনিস যদি আপনি ধারণ করেন, অ্যাকাউন্টটা কিন্তু আওয়ামী লীগ, এই সুফলটা কিন্তু পাবে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে এই জায়গাগুলোকে ধারণ করতে হবে, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার মনে হয় না আমাদের বিপর্যয় কাটাতে খুব বেশি সময় লাগবে। কারণ মানুষ অলরেডি বুঝে গেছে যে তাদেরকে যে মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছে, এগুলো সব ভাওতাবাজি, এগুলা বিদেশ থেকে টাকা আনার ভাওতাবাজি, এগুলা লুটতলার ভাওতাবাজি, এগুলা সম্মানিত ব্যক্তিকে অপমান করার ভাওতাবাজি। এই যে সিএনসি কে যে জুতা মারল লোকটা, তার বয়স কত, 30 বছর হবে, তার এই মানসিকতা নষ্ট করে দেওয়া হয়েছে। কারা করেছে?
এই যে ভাওতাবাজিটা জনগণ বুঝে, এবং জনগণ বলতে যদি আপনি আমাকে মনে করেন, নো, জনগণ বলতে যদি আপনি শামীম ওসমান সাহেবকে মনে করেন, আমি বাই নেম বলছি, এটা আসলে উপমা হিসাবে, নো, জনগণ হলো রিক্সা চালায়, যে জনগণ হলো ক্ষেত থেকে মাছটা তুলে এনে মাছটা বিক্রি করে আবার বাজার করে বাড়িতে ফিরে যায়, তারা হলো মেজরিটি। এই জন্য আপনি বিবিসি যখন, ভয়েস অফ আমেরিকা যখন জরিপ করেছে, এই বিপর্যয়ের মধ্যেও 57% মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। 57% মানুষ বলেছে নৌকায় ভোট দেবে, ঠিক না? তা আমি মনে হয় একটু আবেগী হয়ে কথা বলে ফেলেছি, দুঃখিত। আপনার পরের প্রশ্ন বলেন, আমি নিশ্চয়ই ক্লিয়ার এখানে। গোড়ায় আপনি চলে গেছেন, সেটা হচ্ছে যে আমাদের বাঙালিয়ানা, আমি এটা আরো 5 বছর আগে ফিল করতে পেরেছিলাম 2020 সালে। করোনা কি করব, লকডাউনে বসে বসে এগুলো অ্যানালাইসিস করতাম, যে আমাদের বাঙালিয়ানা যদি আমরা ধরে রাখতে না পারি, আমাদের যে বাঙালি সত্তা এবং বাঙালি জাতীয়তাবাদ, না শুধু বাঙালি প্রিয়, মানে আমরা মানব প্রাণী যারা, আমরা হারিয়ে যাব। এখনটা হচ্ছে একদম একপাক্ষিক ভাবে একটা মানে একটা টিম তৈরি হয়েছে যারা মব লিঞ্চিং করে করে বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশ যারা ধারণ করে, তাদেরকে শেষ করতে চেষ্টা করছে। তারা ভাবছে বেশি, আর যারা লিয়ানা ধারণ করে তারা সংখ্যায় কম। এটার মূল কারণ হচ্ছে তারা এই যে দীর্ঘ 15 বছর সরকার ক্ষমতায় থাকাকালীন স্বাধীনভাবে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে তারা রাজনৈতিক বিকৃতি বক্তব্য রাখতো, এবং এটা স্বাধীনভাবে করতে করতে ব্রেইন ওয়াশ করে ফেলেছে একটা সাধারণ জনগোষ্ঠী, যারা নাকি কারো কাছে শুনেই বড় হয়েছে, সবকিছু বই খুলে কোনোদিন পড়ে না বা পড়ার ইচ্ছে নেই, নিজের জ্ঞানটাকে সমৃদ্ধ করার ইচ্ছে নেই। তো সেই একটা জনগোষ্ঠী মানে বলে এটা কি, শ্রুতে গা ভাষায়, তো তারা বিপরীতে চলতে জানে না। সেই জনগোষ্ঠীকে স্বাধীনতা অতিরিক্ত পাওয়ার নেই, কিন্তু আজকে এরকম হয়েছে, যারা বলছে যে আমরা বাক স্বাধীনতা নেই সেই জন্য আমরা করছি, অনেকেই বলেছে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করছি, রাস্তায় নেমে বলেছে। তো আজকে বাক স্বাধীনতা কোথায়? আজকে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করে কোন রাজনীতি, সেই জন্য তার পা কেটে ফেললো একটা 16 বছরের ছেলে। আওয়ামী লীগ শুধু সমর্থন করে বলে তাকে পিটিয়ে কুপিয়ে মাটির ভিতরে পুঁতে ফেললো, সেই ব্যক্তি এখন 10, 20, 21 বছরের বয়স হবে, সেই ব্যক্তি এখন চোখের ভিতরে রক্ত জমে গেছে, অর্ধমৃত অবস্থায় সে হাসপাতালে, তাকে বাঁচানো কিনা সেটা সন্দেহ আছে। তো এইরকম আরো দেখেছি পটুয়াখালীতে হাত পা বেঁধে অর্ধমৃত অবস্থায় পানিতে ফেলেছে, বাকি যেন প্রাণ থাকলে সেটাও যেন চলে যায়, এলাকাবাসী তাকে উদ্ধার করে। তো এরকম যে মব লিঞ্চিং করে সমর্থন করার কারণে আবার রাজনীতি যারা সরাসরিতে জড়িত ছিল আওয়ামী লীগের, তাদেরকে না পেয়ে বউ এবং স্ত্রী এবং সন্তানকে তুলে হয়েছে, তাও পুলিশের মাধ্যমে, মানে বেআইনি কাজকে আইনের মাধ্যমে করছে তারা। একজন নরকে কটূক্তির অভিযোগে 80 বছরের কাছাকাছি একজন বয়স্ক নরসুন্দরকে হিন্দু বলে তাকে পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে, তার সন্তান সহ। তার ছেলে সবার কাছে মাপ চেয়েছে, আমার বাবাকে মাপ করে মাপ করেনি। গতকালকে আরেকটি ছেলেকে কিশোর, তাকেও কটূক্তির কালো আইনে সে প্রবাসে থাকে, তার বাড়িতে গিয়ে হামলা করেছে। কিছুদিন পূর্বে একজন চিত্রকার, একজন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে আত্মহত্যা করেছে বলে তাদেরকে কটূক্তির নামে হত্যা করে আত্মহত্যার গল্প বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো কিছু বিচার ব্যবস্থা এখন আর ঠিক নেই, যেটাকে বলে একটা দেশের সার্বভৌমত্ব, একটা বিচার ব্যবস্থা, সুবিচার ব্যবস্থা, আইনের ব্যবস্থা সুশাসকের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের দেশে এখন সুশাসকও নেই, সুশাসক যিনি করবেন তিনি নেই, চেয়ার শূন্য, অন্য কেউ কোনো ছদ্মরূপে সে দেশের দায়িত্ব নিয়ে দেশে 18 কোটি মানুষের সাথে মশকরা করে। তো এই মশকরার পিছনে যদি আমি বলি যে 15 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি
কিন্তু একমুখী চিন্তা ভাবনার কারণে পিছনে যে একটা তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে গেল, তাদের যে নার্সিংটা দরকার ছিল, তাদের কাছে যে জনসংযোগ দরকার ছিল, সেগুলো যারা করবে তারাই ছিল বহিরাগত। তারা করেনি, তারা বিচ্ছিন্ন করে ফেলেছে। মানে আমাদের নার্ভ, শরীরের নার্ভ না থাকলে অঙ্গ প্রত্যঙ্গের সাথে জয়েন্ট থাকতে পারবো না, সেই অঙ্গ থেকে নার্ভগুলোকে আলাদা বিচ্ছিন্ন করে ফেলেছে। যেটা একটা রাজনৈতিক দলের নার্ভ হচ্ছে জনগণ, জনশক্তি, সেই জনশক্তিকে দুর্বল করে ফেলেছে। যে জায়গায় নার্সিং দরকার তরুণ প্রজন্মকে, যেমন ধরেন ছাত্রলীগ ছাড়া, ছাত্রলীগের পরে আর কোনো তরুণ প্রজন্মের কোনো দল নেই। যেটা করা দরকার ছিল বাধ্যতামূলক, তরুণ প্রজন্ম লীগ থাকতে পারে, তরুণ লীগ থাকতে পারে, বা লীগ না থাকুক, তরুণ প্রজন্মের জন্য সাংস্কৃতিক কোনো একটা দল থাকতে পারে, যেটার মধ্যে সাংস্কৃতিক মানবাধিকার চর্চা করবে, তারা একটা রাজনৈতিক সুস্থ তারা চর্চা করবে, ধরনের কাজ, যেমন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশকেও যে এগিয়ে যেতে হবে, সেই জায়গায় কিন্তু ঘাটতি ছিল, যে ঘাটতির কারণে আজকে এই বাংলাদেশ করেছে, যেটা কেয়ামতই বলছে, সাধারণ যে কেয়ামত হচ্ছে। আমাদের সামনে মব করছে, আমরা ধরছি না, আমরা দেখছি, আমরা ভাবছি এটা সাধারণ একটা বিষয়, আমরা দেখে চলে যাচ্ছি। একটা প্রাণীর উপরে নির্যাতন হচ্ছে, ব্যক্তির উপরে আক্রোশ করে। তা আমরা কোন পরিস্থিতিতে আছি? আমাদের যে সামাজিক মানদণ্ড, মানবিক মানদণ্ড, এগুলোর যে চর্চা দরকার, পরিচর্চা দরকার, মানুষের ভিতরে যে বিপন করা দরকার, তাদেরকে নার্সিং করে, সেই জায়গায় আমরা অন্ধ ছিলাম এবং বধির ছিলাম। আমরা বোধহয় কানে শুনিনি বা চোখে দেখিনি এমন একটা অবস্থা। একা একটা নারী নেত্রী সারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে কাজ করে। আমরা সবসময় শুনতাম বড় বড় নেতা নেত্রীরা বলতেন আপা সবকিছু জানে, তার মানে আপার উপরে একা সকল দায়িত্ব ছিল। তো বাকি যারা আপনি বললেন যে যারা বিলাসী জীবনযাপন করেছে বা করছে, তাদের কোনো কাজে তাদেরকে আমরা পাইনি, সজাগ দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা পাইনি। সেই অভাবগুলো আজকে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাদেরকে আরো কি কি জায়গায় সচেতন হতে হবে। একটা তো আপনি বলেছেন তরুণ প্রজন্মদেরকে কিভাবে নার্সিং করতে হয়, সাংস্কৃতিক মনে হয়, সামাজিক মূল্যবোধ কিভাবে তৈরি করতে হয়, এই কাজগুলো আমাদের সাংস্কৃতিক মাধ্যমে করা উচিত। কিন্তু এই যে একটা তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে গেল, তাদের জন্য কি কিছু করার উপায় আছে? যারা এখন বাংলাদেশকেই শত্রু মনে করে, যারা একাত্তরকে ভুল মনে করে। ইতিহাসকে আমরা আপনার সঠিকভাবে মানুষের সামনে আমাদের প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি। আমরা কিছু কিছু বিষয়কে অতিরিক্ত টানাহেঁচড়া করেছি, যেটা অনেক সত্যকেও মানুষ অপছন্দ করা শুরু করেছিল অতিরিক্ত টানাহেঁচড়ার কারণে। আমি লেবু চিপতে যেরকম তিতা হয়ে যায়, সো অনেক কিছু ইতিহাসের কিছু অংশকে আমরা খুব বেশি হাইলাইট করেছি, সো সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইন দ্যাট কেসে আমরা সম্পূর্ণ ইতিহাসটাকে যদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতাম, এবং পাশাপাশি পাঠ্যসূচিতে আপনি একটা পড়ালেন আর কর্ম করলেন আরেকটা, আপনি যে মানুষটা স্পিকার, আপনি যে মানুষটা গিয়ে বক্তব্য রাখছেন, কারণ আমরা দেখেছি আমাদের মাঠে ঘাটে যেসব নেতারা বক্তব্য রাখতেন, তাদের বক্তব্য এবং তাদের ব্যক্তিগত চরিত্র কাজকর্মের মধ্যে বিস্তর ফারাক। তাহলে আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? আপনার কথা বিশ্বাস করতে হলে আপনাকে প্রথমে বিশ্বস্ত নেতা হতে হবে, আপনার চরিত্র নেতার চরিত্র হতে হবে, আপনার বক্তার চরিত্র বক্তার বক্তব্যের সাথে মিল থাকতে হবে। আমরা আমাদের এই ইয়েটা অনেক অনেক দূরত্ব সৃষ্টি করে ফেলেছিল, সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে। আমরা নতুন প্রজন্মের জন্য যদি আমাদের এখন চিন্তা থাকে যে না আমরা আবার আওয়ামী লীগ মনে করেন আছে এখনো মাঠে, আমি আওয়ামী লীগ তো আছে, মানুষের অন্তরে আছে, মানুষের আমাদের অনলাইনে আছি, অফলাইনে আছি, সব জায়গাতে আছি, কিন্তু আপনি যদি টোটাল রাজনীতিতে ফিরে আসেন তাহলে আমাদেরকে কি করতে হবে? রাজনীতিতে ফিরে আসতে হলে আগে 1-to-1 কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে, কর্মীদেরকে আমাদের মডার্ন সিস্টেমে আনতে হবে, মিডিয়া সেল গঠন করতে হবে, মিডিয়া সেলের মাধ্যমে কর্মীদের কাছে মেসেজ যেতে হবে, এবং
প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা সেল গঠন করতে হবে। প্রত্যেকটা বিষয়ে মিডিয়ার একটা সেল থাকবে, আপনার কর্মীদের ডাটা কালেকশনের জন্য একটা সেল থাকবে, বিজ্ঞাপনের জন্য একটা সেল থাকবে, এরকম আলাদা আলাদা সেল করতে হবে। নেত্রীটা চেয়েছিলেন, নেত্রী এই যে উপকমিটিগুলা গঠন করেছিলেন, কিন্তু উপকমিটিগুলা সেরকম কার্যকর হয়নি। উপকমিটিগুলা সেই সেক্রেটারি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে অনেক জায়গাতে, আমার জানা মতে অনেক জায়গাতে অনেক মানুষকে নেওয়া হয়েছে যারা কোনো সময়ই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না, তাদের কোনো মেধাভিত্তিক কোনো জ্ঞানও নেই, মানে মেধাভিত্তিক আমাদেরকে কোনো কিছু রিটার্ন দেওয়ার মতো ওদের কোনো ইয়ে ছিল না। এখন আপনি এই যে মিডিয়াকে আরো বেশি ইয়াং তরুণদের কাছাকাছি, যেমন মনে করেন আপনি মিম তৈরি করবেন, মিমগুলা শুধুমাত্র যে আপনার আওয়ামী লীগ সাবজেক্ট ওয়াইজ হতে হবে তার মেন্টালিটি উপযোগী করে আপনি একটা মিম তৈরি করবেন। আমরা ছাত্রলীগের কোনো অনলাইন ক্লাস হয়েছে কখনো? আপনারা তো নিশ্চয়ই গত কিছুদিন ছাত্রলীগ করেছেন। আমরা সেই 30 বছর আগে, ধরেন আমি 82, 83, 84 ছাত্রলীগ, 75-এর পরের প্রজন্ম। আমার বড় বোন এর আগে ছাত্রলীগ করতেন, বা আমাদের যাদেরকে আমি ছোটবেলা চিনেছি দেখেছি, সেটা একটা কাল ছিল। সেই কালের সাথে আজকের কালকে আপনি ইয়ে করতে পারবেন। আমাদের বিরোধীরা, আমাদের বিরোধী পক্ষ কারা, তারা কি কাজ করছে, তারা আপনাকে যদিও তাদের ব্যক্তি চরিত্রের সাথে এগুলার মিল নেই, তবুও আপনাকে একটা ইয়ে দেখাচ্ছে, আপনি ব্যস্ত পাবেন। আমি দেখেছি ওই দিন শিবিরের একটা ছেলে একটা বক্তৃতা দিচ্ছে, শিবির না করলে নাকি ব্যস্ত যাওয়া যাবে না, আপনার ছেলেকে ব্যস্তে পাঠাতে হলে শিবিরে জয়েন করা। সো আপনাকে এই পাশাপাশি কাউন্টার ওয়াইজ আপনাকে তো কিছু দিতে হবে। আপনি তার জন্য কি করছেন সেটা আপনি আপনার রাজনীতি করার পরে সেই রাজনীতি থেকে সে কি উপকার পাবে, দেশ কি উপকার পাবে, সে পাওয়া মানে দেশ পাওয়া মানেই সে পাওয়া। তো আপনি এই দিকে আপনার ছাত্রলীগের আপনি জেলাওয়ারি, আমি কেন্দ্রের খবর জানি না, আমার শহরের খবর বলতে পারবো আমি। আমার শহরের ছাত্রলীগের অধিকাংশ পদধারী নেতৃবৃন্দ ছাত্রলীগের গঠনতন্ত্রই বলতে পারবেন না। আমি ছাত্রলীগের গঠনতন্ত্রে কয়টা শর্ত আছে সেটাই বলতে পারবেন না। এখন আপনার ছাত্রলীগের জেলার সভাপতি বা সাধারণ সম্পাদক, সে যদি মনে করেন আপনি তাকে প্রশ্ন করলেন, বা তার এক বন্ধুকে প্রশ্ন করলেন, তার সহযোদ্ধাকে প্রশ্ন করলেন সে কোন কলেজের ছাত্র, আপনি বলতে পারবে না, সে জানে না, হা করে তাকায় থাকবে। আপনাকে এখন এই ছাত্রলীগের জেলার সভাপতিকে ইউনিভার্সিটির শাহজালাল ইউনিভার্সিটি, আমি সিলেটেই যাচ্ছি মনে করেন, আমি জানি না, আমার সিলেটের সভাপতি সম্বন্ধে আমার এত জ্ঞান নেই, আমি একটা এক্সাম্পল বলছি, কেউ যদি ব্যক্তিগতভাবে নেবেন না। এখন জেলার প্রেসিডেন্ট, তার ইউনিট হইল শাহজালাল ইউনিভার্সিটি, সে ওখানে গেল। মেধার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা ইউনিভার্সিটিতে পড়ে, সিলেট মেডিকেলে পড়ে, সিলেট ইঞ্জিনিয়ারিং এ পড়ে। এখন যে ছেলেটা মেট্রিক পাস করেছে কিনা না, কলেজে গিয়েছে কিনা না আপনি জানেন না, সেই ছেলেটা যখন আপনার মতো একটা ইউনিভার্সিটি পড়া মেধাবীর সামনে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতা বলবে, খুব স্বাভাবিকভাবে আপনি তাকে পছন্দের চেয়ে অপছন্দ করবেন। 10টা ছেলে সেখানে যদি ইউনিভার্সিটি থাকে, 8টা ছেলে ওইখান থেকে কেটে যাবে। আপনাকে ছাত্রলীগের গঠনতন্ত্র কি চায়, কি বলে, সেটা বুঝাইতে হবে। আপনি নিজ থেকে তাদেরকে টেনে সামনে আনতে হবে। তো আমরা মনে হয় আওয়ামী লীগ এখন একটু মডার্নাইজড হওয়া দরকার। আমরা ইতিহাস আমরা ধারণ করব, বঙ্গবন্ধুকে আমরা ধারণ করব, সেখানে কোনো দ্বিমত নেই, কোনো কষ্ট নেই, কোনো ইয়ে নেই। কিন্তু আমি এই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চিন্তা চেতনার সাথে মিলাতে হলে আমাদেরকে একেবারে গ্রাসরুট থেকে শুরু করতে হবে, ওই মাঝির ছেলেটা থেকে শুরু করতে হবে। আমি আগেই বলেছি, আওয়ামী লীগ মানে মাঝির ছেলে, আওয়ামী লীগ মানে মাঝি, আওয়ামী লীগ মানে জনগণ, আওয়ামী লীগ একটি মাল্টিকালচারাল অর্গানাইজেশন। এটা কিন্তু অনেকে বলে না যে আওয়ামী লীগ মানে একটা দলের উপরে যে পড়াশোনা করতে হয়, এটাও বোধহয় অনেকে জানে না। একটা দল করলে সেই দলের উপরে যে পড়াশোনা, সেখানে আপনি সবাই পড়াশোনা করবে তা না, কিছু মানুষ লাগবে আপনার ওই যে মবের সাথে দাঁড়ানোর জন্য, আপনার কিছু মানুষ লাগবে, তার হাতেও অনেক কিছু থাকবে, পাশাপাশি আপনার হাতে বই থাকতে হবে।
আপনার সাথে 5 জন মানুষ আসলে থাকতে হবে। গণমানুষ কি চায়, তরুণ প্রজন্ম কি চায়, সেটা জানার চেষ্টা না করাটাই আসলে আওয়ামী লীগ দলের অনেক বড় ব্যর্থতা। আমাদের অনেক বড় ক্ষতি। শুনেন, আমরা গত 15-20 বছর অনেক নেতার সাথে কথা বলতে আমাদের বুক কেঁপেছে। ভাই আমার শরীরে বুলেটের টুকরা আছে, আমার শরীরে বুলেটের টুকরা আছে, কিন্তু ওই নেতার সামনে গেলে আমার বুক কেঁপেছে। তার ভাব দেখলে আমি, আমার থেকে জুনিয়র ছেলে, হ্যাঁ, তার ছাত্রলীগের কোনো ইতিহাস নাই, কিন্তু সে আমার দলের নেতা, আমি তাকে মানতে হবে, সে আমার দলের নেতা, আমি তাকে রেসপেক্ট করতে হবে। আমি তাকে যদি আমি রেসপেক্ট না করি, জনগণ করবে। তাকে যদি আমি রেসপেক্ট না করি, জনগণ করবে। শাহিন ভাই, আপনি প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন দাউদ হোসেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে আমি সবকিছু দিয়ে কথা বলছি, আমার একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আশা করি আমাদের দর্শক যারা আপনাকে দেখছেন তারা অত্যন্ত খুশি। তো আপনারা একজন বয়োজ্যেষ্ঠ আমাদের নেতা, সাবেক ছাত্রলীগের। না, আমি সাধারণ মানুষ ভাই, আমাকে নেতা বলবেন না। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি সাধারণ সমাজের প্রতিনিধিত্ব করি। আমি আপনার কাছে বিনীত প্রশ্ন করব যে বঙ্গবন্ধুর সৈনিকরা অনলাইনে কেন পিছিয়ে, তো তাদেরকে সক্রিয় করার জন্য আমাদের কি করা উচিত? দেখেন, আমি 5 আগস্ট পরে বেশ কিছু ইয়াং মানুষের সাথে কথা বলেছিলাম। তো অনলাইনেই বা কেন থাকবে, অফলাইনেও বা কেন থাকবে না, এই দুটো আজকালকার জীবনযাত্রার বিষয়টা তো আপনি মাথায় রাখেন না। আপনাকে কিন্তু আমি রাত্রে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ না করলে আমার সংসার কিন্তু চলবে না, বুঝতে পারছেন? আমাদের 2টা শ্রেণী ছিল। আপনার একটা শ্রেণী যারা পয়সা আয়, দল দিয়েছে, সুযোগ দিয়েছে, দল নেত্রী সুযোগ দিয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক নামধারী সংগঠন ছিল, তারা সেই কাজটা করেনি। এখন সেই কাজটা করার জন্য যে তদারকি, সেইটা আমরা দল থেকে সঠিকভাবে করিনি। আমাদের এই প্রজন্মকে আপনি যদি সামনে অনলাইনে অ্যাক্টিভ করতে হয়, আমাদেরকে অনলাইনে অ্যাক্টিভ করতে হয়, আপনি অনলাইন সম্বন্ধে জানা মানুষকে নিতে হবে। আপনি অনলাইনে আমাদের জানা মানুষকে আমরা নার্সিং করিনি। আর আরেকটা জিনিস হলো, আমার মনে হয় আপনারা এগ্রি করবেন আমার সাথে, আমাদের নেতারা কর্মীদের সাথে খুব বেশি দুর্ব্যবহার করেন। হ্যাঁ, তার একটা, আমি যদি কিছু জানি, সাথে সাথে আমার থেকে অনেক একটু সিনিয়র যারা, তারা মনে করে ওই বেটা আসছে আমাকে ডুবাইতে, সে বেশি জানে, তার সে বেশি ফোকাস হয়ে যাবে। এই যে পরশ্রী কাতরতা আমাদের রাজনীতিতে, এই একটা জিনিস কিন্তু খুব বেশি এফেক্ট করেছে। যারা ক্ষমতার কাছাকাছি, বা যারা ক্ষমতা ঠিক আমি বলবো না, বললে আবার ওইটা অন্যদিকে চলে যায়, যাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার ছিল, তারা সব সময় পদ হারানোর ভয়ে ভীত ছিলেন। আপনি যদি কাজ না জানেন, আপনি যদি কাজ করতে না পারেন, আপনি যে কাজটা পারেন সেটা করবেন। আপনি মিছিল দিতে পারলে মিছিল করবেন, আপনি আমাকে ভাত রাঁধে খাওয়াইতে পারলে আপনি ভাত রেঁধে খাওয়াবেন। আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, এক একজন এক এক কাজ করেছে, তাই না? আমাদের দেশে তো আর আপনার 7.5 কোটি মানুষ তো একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়েনি, অনেকে অনেক কাজ করেছে। আমার বাবাকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি মুক্তিযুদ্ধে যাননি কেন? তো উনি, সেটা তো উনার একটা ব্যাখ্যা, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আমাকে উনি বলেছিলেন যে আমি যে আমার গাড়িতে করে আমার পেট্রোল দিয়ে বৃদ্ধ মানুষদেরকে শহর থেকে গ্রামে নিয়ে দিয়ে আসলাম, আমি যে ভারত থেকে গিয়ে কম্বল নিয়ে আসলাম, এটা কি তোমার মুক্তিযুদ্ধ মনে হয় না? তো আপনি যখনই আপনার একটা যুদ্ধ বা একটা কাজ করবেন, সবাই একই কাজ করতে হবে, একই জায়গায় সবাই স্কিল হবে তা না, কিন্তু প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে। আমি যদি রিক্সা চালাই, রিক্সা চালক হিসাবে আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমার এই আত্মসম্মান বোধে যদি আপনি আঘাত করেন, আপনি আমাকে দিয়ে রিক্সা চালানো পারবেন না। আমি যদি আপনার বাসায় এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হই, আমার আত্মসম্মান বোধ আছে, আমাকে আপনি আমার সম্মান দিতে হবে। না হলে যেটা হয়, আপনি যখনই তার উপর কিছু চাপিয়ে দিবেন, সে সুযোগ পাওয়ার সাথে সাথেই আপনার বাড়ি লুট করবে, আপনার বাড়িতে ঢুকে আপনাকে অত্যাচার করবে, আপনার ছেলে মেয়ে সন্তান নারী পুরুষ সে নির্বিচারে
আপনার উপর অত্যাচার করবে, আপনাকে নিগৃহীত করবে, কারণ তার ভিতরে আপনি একটা অ্যান্টি আপনার লাভ হেট রিলেশনশিপ তার ভিতরে গ্রো করবে। সেইখানে আপনাকে মানুষকে সম্মান করতে দেওয়াটা হলো সবচেয়ে বেশি দরকার। আমি সেই জায়গাতে বলবো যে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন অনেকে, কিন্তু এদেরকে মূল্যায়ন করা হয় না। আরেকটা জিনিস আছে যেটা হলো খুব মারাত্মক, আমি আমার বিষয়ে বলি। আমি যে সবসময় ফেসবুকে খুব অ্যাক্টিভ মানুষ, যেহেতু আমি ফিজিক্যালি রাজনীতির মধ্যে তেমন নাই, তো আমাকে ওই যে লিডাররা আছেন, ভাইয়ারা আছেন, তো এই ভাইকে লাইক দিলে ওই ভাইয়ের ছেলেরা মাইন্ড করে, ওই ভাইকে লাইক দিলে এই ভাইয়ের ছেলেরা মাইন্ড করে। তো আপনি তো আপনার একই আদর্শ, কিন্তু আমরা যখন মাইর খাই তখন বলে শালার আওয়ামী লীগকে পিটাইছি, তখন বলে না অমুক ভাইয়ের অমুককে পিটাইছি। আমাকে যখন দেশ ছাড়া করলো, আমি যখন দেশ ছাড়া হলাম, আমি হলাম আওয়ামী লীগার হলো, আমাকে তখন বলে না অমুক পাড়ার অমুক গ্রুপের অমুক ভাই চলে গেছেন, আমাকে বলে আওয়ামী লীগ চলে গেছে। আমি বলতে তখন পারি না যে আমি তো অমুক ভাইয়ের সমর্থক, আমি তো অমুক স্যারের সমর্থক, অথবা তমুক স্যারের সমর্থক, আমি সমর্থক হলাম আওয়ামী লীগের। আমাদের যুদ্ধটা ভিন্ন পথে হতে পারে, আপনি এক রকমের চিন্তা করতে পারেন, আমি আরেক রকমের চিন্তা করতে পারি, কিন্তু আমরা একে অন্যকে সাহায্য যদি না করি অবশিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না। তো এই কারণে আমাদের আছে সবাই, কিন্তু আমি ওই যে আপনি অ্যাক্টিভ না কেন, আমাদের লাইক কমেন্টস করে না, আমাদের আপনার সাথে যারা সারাদিনই চলে তারাই আপনাকে লাইক কমেন্টস করবেন না, আপনাকে করলে আপনি বড় হয়ে যাবেন। এই জন্য আপনার কাছে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আমরা অ্যাক্টিভ না, আসলে সবাই অ্যাক্টিভ, ওই 8-10টা লাইক নিয়ে অ্যাক্টিভ, বুঝতে পারছেন? খুব বাস্তব কথা বলছি। জি, আমার প্রশ্নগুলা, আমার যে প্রশ্নটা ছিল আসলে কি, যে মূলত আমরা নেতৃত্বের ক্ষেত্রে নবীন এবং প্রবীণ আমাদের একটা সামঞ্জস্য, এই সামঞ্জস্য আমরা বজায় রাখতে পারতেছি না। এটা হচ্ছে যে আমাদের মূল সমস্যা, যে আমরা যারা নেতৃত্ব এখন বর্তমানে যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছি, আমরা আবারও চাচ্ছি যে আমরা এই নবীনদেরকে পিছিয়ে রেখে আমরাই আবার নেতৃত্ব দেব। সেটা হচ্ছে আমি আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে নবীন এবং প্রবীণ তারা দুটা পক্ষ যখন সমন্বয় করবে, হয়তো আগামী বাংলাদেশ আরো সুন্দর হবে। নবীন এবং প্রবীণের যখনই আপনি কাজের ক্ষেত্রটা ভাগ করে দেবেন এবং কাজের মাধ্যমে তাকে প্রমোশন দেবেন, তার কাজের মূল্যায়নে প্রমোশন এবং ডিমোশন হবে, তখনই এই নবীন প্রবীণের সম্পর্কটা আপনার হারমোনি হবে। আমরা তো জোর করে বসে যাই, আরেকজনকে আসতে দিতে চাই না। সো নবীন এবং প্রবীণের যে কথাটা আপনি বলছেন, আমি যখন বলি তখন মনে করি আমিই বলবো, আমি কিন্তু অপেক্ষা করি আপনি কিছু বলেন, আমাকে একটু থামান। আপনার এই যে আপনাকে কথা বলার সুযোগ দেওয়াটাই হলো নবীন এবং প্রবীণের সম্পর্ক। আপনার কাছ থেকে আমি যদি না জানি আপনার এই জেনারেশনের ফিলিংসটা বুঝবো কি করে? আমি এসেই আপনার 1949 সালে আওয়ামী লীগের সৃষ্টি হলো, 75-এ বঙ্গবন্ধু মারা গেলেন, 70-এ নির্বাচন হলো, এইগুলা এখন সবাই জানে, এগুলো গত 15 বছরে সব মানুষ জানে। 75-এর 15ই আগস্ট আমাদের যে হারানোর বেদনা বাংলার অধিকাংশ মানুষ বুকে ধারণ করে লালন করে। আপনি এখন আমাকে এই বক্তব্য পাশে রাখবেন, সযত্নে রাখবেন, আপনি এটা লালন করবেন, আমাদেরকে আবার নতুন কিছু বলবেন। সেটা অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, আপনি টেকনোলজিক্যালি কিভাবে আওয়ামী লীগ ইয়ে করবে, যেমন আমরা ডিজিটাল বাংলাদেশের যে কথাগুলো বলেছিলাম, এটা নতুনত্ব ছিল, কিন্তু সেই জায়গায় আমরা কতটুকু কাজ করেছি সেটা তো সবাই জানে। তো এইভাবে আপনি নবীনকে তার কাজের ক্ষেত্রটা ছেড়ে দিতে হবে। আপনি প্রবীণ হিসাবে নবীনের কাজের যে স্টাইল, যে সেটাকে স্বীকৃতি দিতে হবে, তখনই আপনি নবীন প্রবীণের মধ্যে একটা আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যুক্ত আছেন আমাদের শ্রুতি আপু এবং আমাদের রফিকুল ইসলাম ভুইয়া। আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা বিগত দিন দেখেছি, আমাদের যখন আমরা প্রার্থী নির্বাচন করেছি বা আমরা প্রার্থী যাচাই বাছাই করেছি, আমাদের মধ্যে যারা আওয়ামী লীগার আছে তারা কিন্তু বিভিন্নভাবে মনক্ষুণ্ণ হয়েছে, যে আমি আমার আসন থেকে আমি নির্বাচন প্রার্থী হতে চেয়েছি কিন্তু আমাকে প্রার্থী হইতে দেয় নাই। এখানে কিন্তু আওয়ামী লীগের ভোট কমতি হয়েছে বা আওয়ামী লীগেরও একটা মন ক্ষুণ্ণ হয়েছে। এখন
আমি চাচ্ছি যে আগামী দিন যে বাংলাদেশ হবে, যে বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে আওয়ামী লীগ নেতৃত্ব দিবে, সেখানে এই প্রার্থীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদি আপনার কাছে যদি কোনো এই প্রার্থীদের মূল্যায়ন করার যদি কোনো ফ্রেম থাকে, যদি এটা আপনি একটু উল্লেখ করেন, তাহলে কি আমাদের আগামী দিন প্রার্থী নির্বাচন এই প্রার্থীর মাধ্যমে কিন্তু আমাদের নেতৃত্বের উপরে আসবে। বলতে গেলে আমরা যেই নেতৃত্বটা চাচ্ছি এই প্রার্থীর মাধ্যমে, এটা হতে পারে আমাদের সাংগঠনিক কোনো নির্বাচন, হতে পারে আমাদের রাষ্ট্রীয় কোনো নির্বাচন, হতে পারে আমাদের পার্লামেন্টের অন্য কোনো মানে অংশতে আমরা প্রার্থী কিভাবে নির্বাচন করব। যদি এই ক্ষেত্রটা একটু আমরা ক্লিয়ার করেন, তাহলে আমিও একটা ওপিনিয়ন দেবো আপনাদের সাথে। আমি আপনাদের তিনজনকে বলছি যে আপনাদের এই এই মানে যে ওপিনিয়নটা একটু দিবেন দয়া করে। যে আসলে কি আমরা প্রার্থীর ক্ষেত্রে আমরা কিন্তু বিগত দিন দেখেছি যে একটা আসন থেকে আওয়ামী লীগের 4 থেকে 5 জন প্রার্থী একর সাথে তারা ক্যান্ডিডেট হয়েছে। এখানে কি হয়েছে, আমাদের আওয়ামী লীগের জন্য এখানে একটা মাইনাস পয়েন্ট হয়েছে এবং অন্যান্য প্রার্থীর জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে, যেহেতু আমরা আওয়ামী লীগ মারামারি করেছি এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন, তারপর আমি এই সেম প্রশ্নটা আমি শ্রুতি আপুকে রাখবো এবং আমি রবি ভাইকে রাখবো। শ্রুতি আপু বলেন আপনি, আমি শুনি একটু। জি, আপনারা যে কেউ আগে আসতে পারেন। জি, আমি আমার দৃষ্টিতে আমরা ওই উপর থেকে চাপিয়ে দেওয়া, উপর থেকে নিচটা দেখা যায় কম, নিচ থেকে যদি ধাপে ধাপে আমরা উপরে আসি, আমি মনে করি আমাদের এখন এই মডার্ন রাজনীতিতে ডাটাবেস গঠন করা দরকার। ইউনিয়ন লেভেল থেকে আমাদের সদস্য সমর্থকদের একটা লিস্ট থাকা দরকার। তারা আপনার ব্যালটের মাধ্যমে হোক সেই নিচ থেকে প্রার্থী আপনার সিলেক্ট করে দেবে। তাহলে হয় কি, আমরা সবসময় বলি যে আপনার সেন্ট্রাল কমিটি বা নির্বাচন কমিশন, আমাদের যে নির্বাচনী মনোনয়ন বডি থাকে, তারা জেলাওয়ারি বা ইউনিয়নওয়ারি ডাটা কালেকশন করছেন, আপনার রিপোর্ট পেশ করছেন জনপ্রিয়তার, সেগুলো আসলে সঠিকভাবে যায় না। আপনি একটা প্রতিনিধি যাবার আগেই সেই প্রতিনিধিকে বায়াস করা হয়ে যায়। এটা বললে আওয়ামী লীগ আমাকে জীবনেও কোনো পদবি দেবে না। আপনার এগুলা ওই যার বাড়িতে যত ভালো খাবার মিলে তার পক্ষ থেকেই রিপোর্টটা আসে, সেই জায়গাতে নেত্রী ভালো পরিষ্কার রিপোর্ট পান না। আমরা যে বলি নেত্রী সব জানেন, নেত্রীকে যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্ট জানেন। নেত্রীর উইংস হলাম আমরা, নেত্রীর উইংস হলো এই যে টিমগুলা উনি পাঠান বিভিন্ন জায়গায়, সেই উইংস গুলা সঠিকভাবে কাজ করে না। এখন আপনি আসেন, তাইলে এর বিপরীতে এটাকে কাউন্টার দিবেন কি করে? এটা কাউন্টার দিতে হলে আপনি প্রতি মাসে ইউনিয়ন লেভেল থেকে আপনাকে রিপোর্ট আসতে হবে আমাদের ইউনিয়নের কাজের কি হচ্ছে, এবং সেটা ডাটাবেজে থাকতে হবে। সাথে করে একটা ছোট্ট একটা জিনিস বলে শেষ করতেছি আমি, শ্রুতি বলবেন আমি একটু শুনি। আপনার বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্টে 76 বছর বয়স্ক আওয়ামী লীগের স্থায়ী অফিস আছে? সেটা একটু আমাকে ডাটা কালেকশন করে দেন, তাইলে বুঝবেন আমরা কিরকম আল্লাহর ওয়াস্তে চলতেছি। আমরা শেখ হাসিনা সব জানে, নেত্রী সব জানে বলে বলে আমাদের দায়িত্ব হাত তুলে বসে আমরা এই দলটাকে এই অবস্থায়, আজকের অবস্থায় এনেছি। শ্রুতি বলুন একটু, আমি শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, শ্রুতি আপু, আমি আপনার কাছে আসছি সেম প্রশ্ন আপনার কাছে, যে প্রার্থী মনোনয়ন হচ্ছে আমাদের মানে কিভাবে গ্রহণমূলক করা যায়, মানে প্রার্থীদেরকে আমরা কিভাবে নির্বাচিত করব বা প্রার্থীদেরকে আমরা কিভাবে সুযোগ দেব। এখানে হইতে পারে আমাদের সাংগঠনিক কোনো প্রার্থী, হতে পারে আমাদের পার্লামেন্ট প্রার্থী, হতে পারে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী, হতে পারে আমাদের মেম্বার চেয়ারম্যান প্রার্থী, মানে যে কোনো ইলেকশনে যে কোনো একটা আওয়ামী লীগের বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা পদের জন্য আমরা কি অসংখ্য প্রার্থী দেখতে পাই, কিন্তু যার মধ্যে যদি একটা প্রার্থীর পরিবর্তে যদি 10টা প্রার্থী হারা হয়ে যায় তার একই দল থেকে, তাহলে কি আমাদের এখানে একটা বিশৃঙ্খলা দেখা যায়। তো আমরা ওইটাই বিশৃঙ্খলাটা কিভাবে আমরা মেকআপ করতে পারি? যদি আপনি এই সম্বন্ধে প্রশ্ন উত্তর না দিতে চান, আপনি স্কিপ করতে পারেন। না, উত্তর দিব না কেন, অবশ্যই দিব। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন শাহিন ভাই। আমি মনে করি মেম্বার চেয়ারম্যান যে সিস্টেম গ্রাম পর্যায়ে, এটা বাতিল করা উচিত। কারণ হচ্ছে নিজেদের কিছু চিহ্নিত মানুষের সাপোর্ট নিয়ে নমিনেশন পাওয়ার জন্য যে কাগজ জমা দেয়, ফর্মালিটিস মেনটেন করে, এটা তাদের কেনা লোকজনের সাথে থাকে।
যারা ভোটার তাদের সমর্থনের প্রয়োজন হয় না এখানে। আর এখন তো ডিজিটাল যুগ, এই সময় আমার মনে হয় এটা ভার্সনটা চেঞ্জ করে আরো আপডেট কোনো ভার্সন, যেমন ধরেন প্রতিটা এলাকায় যে ছাত্রলীগ থাকবে, তরুণ প্রজন্ম ছাত্র সমাজ থাকবে, তারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম স্বেচ্ছাসেবক কাজ করবে, স্বেচ্ছাসেবক কাজের পাশাপাশি কিছু আর্নও করতে পারবে। এবং সেই সেবামূলক কাজগুলো হচ্ছে যেমন মেম্বার চেয়ারম্যানরা গ্রামের রাস্তা মানুষের মারি কাটাকাটি বা রাজনীতি থাকে, সরকার একজন দিবে একজন দিবে না, তো এগুলো নিয়ে কিন্তু চেয়ারম্যানরা মোটা অঙ্কের টাকাই থাকে। সেই কাজগুলো ছাত্র সমাজ জন্য রাস্তা বানাবে, তারা পার্ট টাইম কাজ, রাজনৈতিক চর্চা হবে, তাদের কাজের চর্চা হবে। সেবামূলক কাজ শুধুমাত্র নেশা নয়, পেশা হিসেবেও যেন আসে, যেটা দুর্নীতির বাইরে গিয়ে, মানে দুর্নীতি লিপ্সাটা থাকবে না যদি কর্মজীবনে তারা ব্যস্ত। এবং ডিজিটাল যুগ, এখন সবকিছু করে সবকিছু অডিট করা সবকিছুই সম্ভব, শুধু অডিটর থাকবে প্রতিটা। এবং প্রত্যেকটা এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা টিম ওয়াইজ কাজ করবে, শহর পরিচ্ছন্নতা সেবামূলক কাজ করা, তারা টিম ওয়াইজ কাজ করবে। এবং তরুণ প্রজন্মরা শুধু লিগ নাম কোনো দলেই করতে হবে এটা, তাদেরকে সাংস্কৃতিক ওয়াইজ মানে কালচারাল টিম ওয়ার্ক করতে হবে, তারা কালচারাল কাজও করবে পাশাপাশি জনসেবামূলক কাজ করবে। মেম্বার চেয়ারম্যান কোনো দরকার নেই, পার্ট টাইম কাজ করবে, এই কাজটা তাদের নেশা হবে, পেশা হবে, এবং এটা একটা মানে এডুকেশনও ধরতে পারেন, সমাজ পড়াশোনা, এখানে একটা বিশাল জ্ঞানের ভান্ডার। তারা পাশাপাশি কৃষি কাজের কৃষকরা কাজ করে তাদের সাথে হেল্প করবে, বিভিন্ন জায়গায় মানুষ বন্যায় ধান চাষ যায়, ফসল ডুবে যায়, তাদেরকে হেল্প করবে। মানে মানুষকে, জনগণকে কিভাবে সেবা দেওয়া যায়, এই চর্চাটা তারা স্টুডেন্ট লাইফ থেকেই করবে, থেকেই করা শুরু করবে। এবং চেয়ারম্যান প্রয়োজন নেই, প্রতি এলাকায় অডিটর থাকলেই, এবং তথ্য প্রমাণ সবকিছু অনলাইনে ডাটাবেজ করা থাকবে, কখন কি কাজ করছে, কারা করছে, তাদের পারিশ্রমিক একটা সম্মানই থাকবে, তাদের মানে আগ্রহটা বেড়ে যাবে এবং তারা বেকার থাকবে না, কর্মসংস্থান বেড়ে যাবে এবং সুন্দর হবে। প্রত্যেকটা জায়গায় কোথাও ময়লা থাকবে না, পরিচ্ছন্নতা টিম কাজ করবে, গাগাবে, গ্রামে গ্রামে রাস্তা সংস্কার, এই কাজগুলো ছাত্রমাজ করবে বা ছাত্রলীগের ছেলেমেয়েরা করবে, যারা একদম বেকার এই 15 বছর ছিল, তারা নিজের বাবা ভাইয়ের ইনকামের টাকা দিয়ে রাজনীতি করে, অনেকেই আছে তারা এই রাজনীতি করে ইনকাম আনেনি বা ইনকাম করতে আসেনি, কিন্তু রাজনীতির পাশাপাশি বা সমাজ সেবা করেও নিজেও চলা যায় এবং সমাজকে রাষ্ট্রগত করা যায়। এই শিক্ষাটা আমার মনে হয় নতুন করে আমাদেরকে ভাবতে হবে। এই জায়গাটা, এই মেম্বার চেয়ারম্যান, চেয়ার, সচিব, এগুলা বাদ দিতে, এগুলো দুর্নীতির, এগুলো শোষণের চেয়ার, এগুলো বাদ দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে নির্বাচন, সেটা অনলাইনে প্রথমে ভোট নেওয়া হবে এবং তার জনপ্রিয়তা কতটুকু অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবে স্বাধীন মতো, সেখানে কেউ কাউকে মারতে পারবে না, ধরতে পারবে না, এটা গোপনীয়তা থাকবে। তো সেই জায়গায় যদি সে উত্তীর্ণ হতে পার্মানেন্টলি নমিনেশন পাওয়ার জন্য, তার জনপ্রিয়তা, জনগণ তাকে পছন্দ, একটা দলের একাধিক প্রার্থী থাকতে সে নিজের চাকর বাকর কর্মী 2-300 নমিনেশন নিয়ে এসে পড়ে, কিন্তু এলাকার মানুষ তো তাকে পছন্দ করে না, সে তো নমিনেশন পেয়ে কিছু মানে কি বলে দাগ করা কিছু শর্ত প্রায় মেনটেন করে, এই প্রায়োরিটির জায়গায় পুরোটাই চেঞ্জ করতে হবে। জি, ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রফিকুল ইসলাম ভাইয়ের সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম। যদি রফিকুল ইসলাম ভাই আপনার ক্যামেরাটা ওপেন করেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। জি, আপনি যদি আপনার ক্যামেরাটা দেখেন, আপনি নিচে দেখেন, আপনার নিচে দেখেন ক্যামেরা আছে, দেখেন ক্যামেরা অপশন আপনি চালু করেন, দেখেন একটা ক্রস দেওয়া আছে, ক্রসটাতে ক্লিক করেন,
আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। ক্লোজটাতে ক্লিক করছি কিন্তু আসতেছে না, ক্লোজটাতে এতক্ষণ ক্লিক ছিল কিন্তু আসতেছে না। আসতেছে না? দেখেন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আমি আপনার কাছে ওই প্রশ্নটা করব যে আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বা আমরা কি মানে পন্থা অবলম্বন করতে পারি যাতে আমরা সঠিক প্রার্থী আমরা পেয়ে যাই? আসলে কি আমাদের মানে কোন প্রার্থী, কোন জায়গায় প্রার্থী আপনি এটা বলেন, মানে কোন প্রার্থী সেটা বলতে। আমি আপনাকে মানে বলছি যে আমাদের সাংগঠনিক প্রার্থী হতে পারে, আমাদের রাষ্ট্রীয় মানে যে আমাদের যে রাষ্ট্রীয় নির্বাচন যেটা হয় যে এমপি ইলেকশন সেখানে হতে পারে, বা আমাদের চেয়ারম্যান ইলেকশন সেখানে হতে পারে, মেম্বার ইলেকশন সেখানে হতে পারে, বা এবং অন্যান্য যে ইলেকশন গুলো হচ্ছে বিপি নির্বাচন সেগুলো হতে পারে। এখানে ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আমরা একের অধিক প্রার্থী যখন আমরা মানে একসাথে ক্যান্ডিডেট হয়ে যাই তখন কি আমাদের যে আমাদের দলীয় যে ভোট গুলা এগুলো কি মানে কম হতে থাকে। মানে এই বিষয়টা আমরা কিভাবে আমরা মানে এটা সামঞ্জস্য করতে পারি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শাহিন ভাই। তৌহিদ ভাইয়ের সাথে আমার চেহারা তো দেখতে পারতেছে না, আজকে প্রথম পরিচয় হলো, ওনাকে আমার সালাম। উনি আমাদের সিনিয়র বড় ভাই। আমিও একসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম কিন্তু কোনো পোস্টে যাই নাই, কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি করছি কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে। যাক, সক্রিয় রাজনীতি কোনোদিনই আমি যাই নাই। এই যে কথাগুলি বললেন আমি পিছন থেকে বলি, আমাদের সংগঠনের ছাত্রলীগ থেকেই বলি। আমি ছাত্রলীগ থেকে দেখলাম শুধু নিজের বায়াসড যারা আছে তাদেরকে কিন্তু পোস্ট দিয়েছে সব সময়। যারা দুর্দান্ত ছাত্রলীগ করতো বা যারা খুবই অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে বা অ্যাক্টিভলি যুবলীগ করে, এরা কিন্তু কোনোদিনই ভালো পোস্টগুলি পায় নাই। আমাদের আগে যারা দেখলাম, আমাদের সিনিয়র যারা ছিলেন, আমার বয়স 58, আমরা যারা দেখছি যারা ছিলেন সৎ এবং আদর্শমান সমাজে ছিল, যারা প্রতিষ্ঠিত, যাদের সমাজে হাঁটলে মানুষ শ্রদ্ধা করতো, তারা কিন্তু আওয়ামী লীগের বড় বড় পোস্টগুলিতে আমি দেখলাম। যেন আমার চাচাও ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল এক সময় ইউনিয়নের। পরবর্তী সময় আস্তে আস্তে এগুলি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এখন আপনি জনপ্রিয় একজন ব্যক্তিকে, যার গ্রহণযোগ্যতা বেশি, তাকে না দিয়ে আপনার বায়াসনেসের একজনকে পদ দিয়ে দিলেন। এইগুলির ফলেই কিন্তু আজকে এগুলি আসতেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের উপজেলাতে একজন লোক, উনি কানাডা প্রবাসী, কানাডাতে থাকতেন, বাংলাদেশের রাজনীতি করতেন। দীর্ঘ 25 বছর উনি আহ্বায়ক ছিলেন, দীর্ঘ 25 বছর উনি সৈয়দ আশরাফ সাহেবের নাম বিক্রি করে এসে এই পোস্টারে থাকতো। এবং যুবলীগের যে আহ্বায়ক, সেও দীর্ঘ 25 বছর ধরে এই আহ্বায়ক কমিটি। এবং সে যে ইউনিয়ন কমিটি দিছে, আমার ইউনিয়নের যে ছেলেটাকে আহ্বায়ক কমিটিতে দিছিল, ওই ছেলেটার বড় ভাই করে জাতীয় পার্টি, আর এক ভাই করে বিএনপি, তাকে দিয়েছে যুবলীগের আহ্বায়ক। যাক, ছেলেটা পরে মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। ও কি করছে, ও যুগ্ম আহ্বায়ক বানায় হচ্ছে একজন গুলো জাতীয় পার্টি করে একটা ছেলে, মূর্খ ছেলে, তাকে যুগ্ম আহ্বায়ক বানাইছে। একটা উপজেলাতে যদি 25 বছর আহ্বায়ক কমিটি থাকে, যুবলীগ বলেন আওয়ামী লীগ, শুনেন আমি বলতে শুনেন, তাহলে সেখানে আপনি কি আপনার নেতৃত্ব আসবে বলেন? এই জন্যই কিন্তু দেখেন আজকে যখন এই দুর্দিনে আজকে লোক নাই, আজকে যদি ত্যাগী যদি কমিটি